আমাদের বাস ছাড়লো 5 কলেজ থেকে, আমরা চললাম সব একসাথে। একটু সাহস শব্দ দে, আমাদের ট্যুর কেমন কাটবে, সাহস শব্দ দিস। আমরা সব চললাম একসাথে, আমাদের দুটো গাড়ি, একটা গাড়িতে সব আমরা, এই যে অভিজিৎ, আমাদের সবাই একসঙ্গে চললাম আমরা। এই যে এখানে অরিজিৎ, সবাই একসঙ্গে আছি আমরা। বিশ্বজিৎ, আমাদের আর এক ভাই, একটু বুঝতে যাইব, সবাই একসঙ্গে চললাম বাসে, সবাই একসাথে। আমাদের আজকে সারাদিন খুব আনন্দ করব, নানা জায়গায় যাব, ঘুরবো, খাবো, সবাই একসঙ্গে থাকবো আমরা। চলুন দেখা যাক কী হচ্ছে পরবর্তী স্টেজে। বহরমপুরে বিভিন্ন জায়গা আজকে আমরা পরিদর্শন করব। সামনে আমাদের মায়াকাটা বাস মন্থর গতিতে এগিয়ে চলেছে বহরমপুরের দিকে। রাস্তা খুব একটা জনবহুল নয়। এখন আমাদের টিফিন খাওয়া সেরে নেওয়া হচ্ছে, আমাদের টিফিন দিয়ে দেওয়া হয়েছে বাসের মধ্যে। সবাই বাসের মধ্যে সবার হাতে হাতে টিফিন তুলে দেওয়া হয়েছে। না খেলে ট্যুর ভালো হবে না, তাই সবাই খেয়ে নিচ্ছে। এখন আমরা খেয়ে দিয়ে একদম পূর্ণ এনার্জি নিয়ে নামবো। দিকে সনদদা আছে, আমাদের এডুকেশনাল ট্যুরে চললাম আমরা। তবে হঠাৎ একটু সমস্যা হয়েছে, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, দাদা সযত্নের সঙ্গে লাগাচ্ছে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি সারিয়ে তুলবে। তো আজকে আমরা থাকবো ধীরে ধীরে। আমরা এডুকেশনাল ট্যুরে আজকে বিভিন্ন জিনিস দেখবো, শুনবো, ছেলেরাও একটুখানি ইয়ে করে নিচ্ছে। খানিকক্ষণ ওয়েট করে নিতেই হচ্ছে, কারণ উপায় নেই, বাস আমাদের পাংচার হয়ে গেছে, সেই জন্য আমরা ধীরে ধীরে সারিয়ে নিচ্ছি। আমরা বহরমপুর ঢুকে পড়েছি প্রায়, তার মুখে এরকম বিপর্যয়। গাড়ির চাকা খুলে ঠিক করে নিচ্ছে, তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এখন খোশবাগের মধ্যে এসে উপস্থিত হয়েছি। এসছেন, এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। 1740 সালে খোশবাগ নির্মাণ করা হয়েছিল। এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন সিরাজদৌল্লা দাদু আলীবর্দী খান। ইতিহাস বলছে এটাই, তখনকার দিনে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো। গন্ধের সুগন্ধে সবসময় পরিপূর্ণ থাকার জন্য এই জায়গাটির নাম রাখা হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজদৌল্লা এবং ওনার দাদু আলীবর্দী খান থেকে শুরু করে সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফান্নেসা বেগম এবং তার সপরিবার সাহিত্য আছে খোশবাগে। মোট 34 জনের কবর আছে। 34 জনের ভেতরে 32 জনকে নৃশংসভাবে হত্যা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রত্যেকের সমাধি এই খোশবাগে করা হয়েছে। কিন্তু এই কবরগুলো করেছে ব্রিটিশরা। এখানে একটি কবর, যে কবরটি করেছিলেন সিরাজদৌল্লা, সেটা হচ্ছে ওনার দাদুর সমাধি আলীবর্দী খান। বাদ বাকি প্রত্যেকটি কবরই করেছেন ব্রিটিশরা। কিন্তু অ্যাকচুয়ালি ইনাদের পরিবারটা যে এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কে করেছে? অন্য কেউ নয়, ইতিহাস সাক্ষী সিরাজদৌল্লার বড় মাসি যিনি ছিলেন ঘসিটি বেগম, উনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রে তখনকার দিনে যুক্ত ছিলেন জগৎ সেন, মির্জাপুর, রাজবল্লভ থেকে শুরু করে উমির চাঁদ, রাজা কৃষ্ণচন্দ্র রায়, এরা প্রত্যেকে ইনভলভ ছিল। এদের কারণে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হন। দিয়ে ইনাদের পুরো পরিবারটা একের পর এক ষড়যন্ত্রের শিকার হলেন ব্রিটিশদের হাতে। যারা যেরকমভাবে মারা গেছে ওনাদের সমাধি সেভাবে পাট করে করা হয়েছে। এই খোশবাগে 5 থেকে 6 পাটে কবরগুলো দিয়েছেন ব্রিটিশরা। কিন্তু কোনটা কার কবর, কে কীভাবে মারা গেছে, আমি এখান থেকে আপনাদেরকে বলতে বলতে লাস্ট নিয়ে চলে যাব সিরাজদৌল্লার সমাধিস্থলে। তো প্রথমের যে সমাধিটি আপনারা দেখছেন, এই কবরটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা দিদিমার কবর। আলীবর্দী খান ওনার ওয়াইফ, এনার নাম হচ্ছে শরীফুন্নেসা বেগম। ফার্স্ট কবর সিরাজদৌল্লা দিদিমা। দুটো কবর রয়েছে, এনারা 2 বোন। কারণ নবাব আলীবর্দী খান কোনো ছেলে ছিল না, আলীবর্দী খান হচ্ছেন 3 মেয়ে। এই খোশবাগে তার 2 মেয়ের কবর আছে। একটি মেয়ের কবর আছে বিহারে পূর্ণিয়ায়।
তো দ্বিতীয় নম্বর যে কবরটি দেখছেন, সিরাজের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেছিলেন অন্য কেউ নয়, ওনার মাসি ঘসিটি বেগম। ইনার ভালো নাম হচ্ছেন মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসাই মতিঝিল প্রাসাদে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এবং পরবর্তী যে কবরটি দেখছেন, ইনি হচ্ছেন সিরাজদৌল্লার মা। ইনার নাম হচ্ছে আমিনা বেগম। আর ইনাদের ভিতরে আর একজন বোন, যেটা বিহারে আছে পূর্ণিয়াতে, ওনার নাম হচ্ছে মমিনা বেগম। মানে অ্যাকচুয়ালি আমরা এখন যে কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি, এই কবরগুলো অ্যাকচুয়ালি মহিলাদের কবর, আর ইনারাই হচ্ছে অ্যাকচুয়ালি পর্দানসীব মহিলা। সেই জন্যই পাঁচিলের ওয়ালটা হয়তো দেওয়া হয়েছে। এগুলো তো সব ব্রিটিশরা করেছে। আসুন। এইখানটা খাল আসলে কো হড়াম করে আমার হচ্ছে এই কবর, এই জায়গাটাতে টোটাল এই রাউন্ডে না টোটাল কবরগুলো এখানে 17টা কবর পেয়েছে। 1757 সালে ঘসিটি বেগম জগৎতে মীর জাফর এদের ষড়যন্ত্রের কারণে সিরাজদৌল্লা যখন যুদ্ধে পরাজিত হয়েছিল, তখন সিরাজদৌল্লা ওনার ওয়াইফ লুৎফুন্নেসা বেগম তার মেয়েকে নিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছিল যে মুর্শিদাবাদ ছেড়ে উনি বিহারে পাটনায় চলে যাব, মানে চলে যাওয়ার একটা পরিস্থিতি উনি নিয়েছিলেন। কিন্তু পালানোর সময় ওনারা আপন আপন গায়ের পোশাকগুলো সব পাল্টে নিয়েছিল, মানে নিজের সুবিধার জন্য, হয়তো ওদেরকে কেউ হট করে না চিনতে পারে। এই ঘটনা জানতে পেরে গেছিলেন ব্রিটিশরা। তখন রবার্ট ক্লাইভ বলেছিল যে সিরাজকে কেউ ধরিয়ে দিতে পারলে তখনকার দিনে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা যেতে পারে। সিরাজদৌল্লা যে নৌকোতে যাচ্ছিল সেই নৌকাওয়ালাই সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল। তো বিষয়টা অদ্ভুত একটাই, যে যেহেতু ওনারা ছদ্মবেশ ধারণ করেছিল, তাহলে ধরা পড়লো কী করে? উনি কিন্তু ওনার পায়ের নাগরা জুতো পাল্টাতে পারেননি, সেই কারণে ধরা পড়েছিল সিরাজদৌল্লা। ওই জুতোটাকে ওই মাঝি ফলো করে চিনতে পেরে গেছিল। টাকা পয়সার লোভে ব্রিটিশদের খবর দিয়েছিল। যে লাস্ট অব্দি সিরাজদৌল্লা ধরা পড়ে যান বিহারে গিয়ে রাজমহলে। রাজমহল থেকে ইংরেজ সৈন্যবাহিনী সিরাজদৌল্লাকে মুর্শিদাবাদে আবার নিয়ে আসে এবং মির্জাফরের বাড়িতে তাকে বন্দী করেছিল। এবং সিরাজের বন্দির খবর বিভিন্ন জায়গায় চলে যায়, মানে খবর মানুষ পায়। তখন এনারা 17 জন ব্যক্তি বিহার থেকে এসেছিল মুর্শিদাবাদে। এরা প্রত্যেকেই মির্জাপুরের বাড়িতে গিয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ক্লাইভ এদেরকে ভুল ভেবেছিল যে এরাই হয়তো সিরাজের আত্মীয় স্বজন, তাহলে ভবিষ্যতে 17 জন কোনোদিন দাবি দাবা করতে পারে। মূলত এনাদের কিভাবে ক্ষতি করবে সেই প্ল্যান অলরেডি তারা কিন্তু তৈরি করে নিয়েছিল। তখন মির্জাপুরের ছেলে এনাদের 17 জন ব্যক্তিকে খাওয়ার জন্য ইনভাইট করে। তো ভালোবেসে যে মানে যেইটুকুই খাবার এনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই খাবারটিতে আগে থেকে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম ঘটেছিল। সেই খাবারটি খেয়ে এনারা 17 জন মানুষ কিন্তু মারা যায়। আদৌ কিন্তু এরা সিরাজের কোনো আত্মীয় স্বজন না, এদেরকে ভুল ভেবে মেরে দেওয়া হয়েছিল। কারণ মারা যাওয়ার পর রবার্ট ক্লাইভ অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে নিয়ে অনেক বিশ্বাস করেছিল যে আমরা যাদেরকে মেরে ফেলেছি তারা কি সত্যি সিরাজের আত্মীয় স্বজন না অন্য কেউ। মৃত্যুর পর আইডেন্টিফাই করে কোনো প্রুফ দিতে পারেননি ব্রিটিশরাই, মানে এক কথায় এদের কোনো নাম সংগ্রহ করতে পারা যায়নি। কিন্তু ঘটনাটা এরকমই ঘটেছিল, এদেরকে সন্দেহমূলক হত্যা করা হয়েছিল এবং এরা মির্জাপুরের বাড়িতে যায়। লাস্ট অব্দি এদেরকে সিরাজের আত্মীয় স্বজন বলে ঘোষণা করা হয়েছিল। এই খোঁজবাগে নির্দিষ্ট তাদের কবরগুলো ব্রিটিশরা করে। এই হচ্ছে ঘটনাটা, এই 17 জন। এখানে যে ভাষা, এই যে লিপিতে লেখা আছে, এটা আমাদের পাঠযোগ্য নয়। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম গোবর্ধন রায়। আচ্ছা, আপনি কতদিন থেকে এই কাজ করছেন মোটামুটি? এখানে বিগত আমি 25 বছর ধরে করছি এই গাইডের কাজ। এই গাইডের কাজ করে যাচ্ছেন। কি নাম বললেন যেন? গোবর্ধন রায়। আপনার বাড়ি এখানে। আচ্ছা, দাদার মুখ থেকে আমরা শুনছি। চলুন দাদা। বলতে পারি? যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরেছিলাম ওই 17টা কবরের সামনে, প্রথম কথা হচ্ছে এটাই যে সিরাজদৌল্লা যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজদৌল্লা যখন উনি ওনার পরিবারকে নিয়ে এই মুর্শিদাবাদ ছেড়ে বিহারে পালিয়ে যাচ্ছিল, এবং আরেকটি কথা বলেছিলাম যে যার নৌকোতে যাচ্ছিল সেই নৌকো বলে সিরাজদৌল্লার সঙ্গে বেইমানি বেটতে করে, মানে এক কথায় ধরিয়ে দেন উনি। ওনারই সমাধিস্থলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে কবরটি দেখছি, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল তখনকার দিনে কিছু সামান্য টাকার বিনিময়ে। ইনার নাম হচ্ছে দানিশ ফকির। এই দানিশ মাঝির নৌকোতে সিরাজদৌল্লাহ পালিয়ে যাচ্ছে। কিন্তু ব্রিটিশদের প্রশ্ন হচ্ছে একটাই, যে আজ তুমি সামান্য কিছু টাকার জন্য এইভাবে দেশের নবাবকে ধরিয়ে দিলে, এই যে তুমি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে সুযোগ পেলে কোনোদিন হয়তো আমাদের সঙ্গে করবে। এটা পরিষ্কার স্বাভাবিক বিষয়। আর তুমি দেশের নবাবের সঙ্গে এত বড় বেইমানি করে টাকা দিয়েছো, তাহলে আমাকে বলবে। এই বলে এই মাঝিকে কিন্তু ওরা পরিষ্কার করে বলে ডেকে নেয়, যিনি অর্থের লোভে উনি মির্জাপুরের বাড়িতে যান, তখন ওনাকে এইভাবেই বলে বেইমান ঘোষিত করা হয়। এবং মির্জাপুরের ছেলে মিরন, এনাদের পরিবারের 3 জন সদস্য ছিল, 3 জনকে ক্লাইভের নির্দেশ অনুযায়ী এদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু হত্যা করলে কী হবে, নিচে ইনার পাপের শাস্তি, ইনার ভুলের শাস্তি ইনি পেয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ইতিহাসটা এই জায়গা থেকে পাল্টে গেছিল।
কারণ সিরাজদৌল্লা যদি বিহারে চলে যেতে পারতো তাহলে পুনরায় উনি আবার একটা সংগঠন তৈরি করতেন, আবার ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়। সেই যুদ্ধে কি হারবে জিতবে কেউ কিন্তু বলতে পারবে না। কিন্তু ইতিহাসটা এই জায়গা থেকে ফিরে যায়, মানে পুরো ক্ষমতাটাই ব্রিটিশদের হাতে চলে গেল এই জায়গা থেকে। এই হচ্ছে দানিশ ফকির, এবং আরও পাশাপাশি দুটো কবর রয়েছে। ইনি হচ্ছেন ওনার ওয়াইফ এবং তার একটি বাচ্চা ছেলে কবর, তিনটে কবর। এরা তিনজন কি তখনকার টাইমে ব্রিটিশরা বডিগার্ড বলতে কার বডিগার্ড? বলছি স্যার, ও আচ্ছা। এখানে তিনটে কবর আছে, তিনজন হচ্ছেন বিশ্বস্ত দেহরক্ষী, তার ভিতরে একজন হচ্ছে সিরাজদৌল্লার দেহরক্ষী। কথিত কথাই ছিল, মানুষ আগেকার মানুষ বলতো না যে উপায় নেই, গোলাম হোসেন সিরাজদৌল্লার যিনি দেহরক্ষী ছিলেন। মিডিল পয়েন্টে যে কবরটি দেখছেন ইনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার দেহরক্ষী, ইনার নাম হচ্ছে গোলাম হোসেন, বিশ্বস্ত বডিগার্ড। পরবর্তী ইনি হচ্ছেন আব্দুল হোসেন, উনি আব্দুল হোসেন, এনারা দুই ভাই ছিল। এনারা তখনকার দিনে বেগম মহলে মহিলাদের দেহরক্ষী ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মহিলাদের দেহরক্ষী যারা থাকতেন তখনকার দিনে তাদেরকে বলা হতো খোঁজা, বেগম মহলে থাকতেন এনারা। কিন্তু এনারা তিনজনই হচ্ছেন খুব বিশ্বস্ত, মানে এনাদের মারা যাওয়ার মেন হচ্ছে বিশ্বস্ততা। দেখো ব্রিটিশটাকে মেরে দিয়েছে বডিগার্ড। আর মূলত অ্যাকচুয়ালি খোঁজবাগ হচ্ছে সিরাজদৌল্লার সমাধিটা। আসুন সবাই মিলে সিরাজের সমাধি দর্শন করবেন ভিতরে, মানে অ্যাকচুয়ালি সিরাজের পরিবার মেন ফ্যামিলি। একটু দাঁড়ান, সবাই আসুন। এই যে ফলকদিয়া কবরটি দেখছেন এটি হচ্ছে সিরাজদৌল্লার কবর। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি হচ্ছে এই সমাধি। সিরাজদৌল্লার বিষয়ে দু একটা কথা বলে দেখুন। সব থেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সিরাজদৌল্লাকে। মির্জাপুরের ছেলে মিলনের নির্দেশ অনুযায়ী সিরাজকে হত্যা করেছিলেন মোহাম্মদী বেগ, কিন্তু সিরাজের প্রত্যেকটি দেহর অংশকে ক্ষতবিক্ষত করে কেটে ফেলা হয়েছিল, এবং সেগুলোকেই ওরা তখনকার দিনে বস্তায় পলিথিনে যুক্ত করে এনার মস্তককে সামনে রেখে হাতির পিঠে ঘোরানো হয়েছিল নদীর ওই পারে, যে রাষ্ট্রপতি যেটুকু অবশিষ্ট অংশ এখানে সমাধিত করা হয়েছে। কিন্তু ইতিহাস বলছে সিরাজের উচ্চতা হাইট ছিল অনেক, 6.5 ফুট প্লাস লম্বা, 7 ফুট। যেহেতু তাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে, এবার ঘটনা হচ্ছে একটা মানুষ যতই লম্বা হোক তাকে কেটে দিলে বডির কিছু থাকে না ম্যাম, এটাই হচ্ছে পরিষ্কার। কিন্তু মারা যাওয়ার সময় এনার বয়স ছিল মাত্র 23 বছর। 1 বছর নবাবি করেছিলেন, 1 বছর বলি 1 বছরও নয়, 11 মাস 4 দিন নবাবি করেছিলেন সিরাজদৌল্লা। এই হচ্ছিল ছোট্ট একটি গল্প। পাশের যে কবরটি দেখছেন সিরাজের পালিত ভাই, নাম মির্জা মেহেদি। সিরাজদৌল্লার পায়ের নিচে রয়েছে ওনার ওয়াইফের সমাধি, যিনি বিগত 30 বছর বেঁচে ছিলেন সিরাজদৌল্লা মারা যাওয়ার পর, কারণ উনি পাগল হয়ে গিয়েছিল, ওনাকে কেউ মারেন। পরবর্তী কবর হচ্ছে আলেয়া। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার দুটো সেনাপতি ছিলেন খুবই বিশ্বস্ত, এক হচ্ছে মোহনলাল, দ্বিতীয়ত মীর মদন। এই মহিলাটি হচ্ছে মোহনলালের বোন, এনার ভালো নাম হচ্ছে মাধবী। এই আলেয়াই হচ্ছে সিরাজের ইনফরমেশন অ্যাকচুয়ালি স্পাই, যাকে গুপ্তচর বলা হতো। মানে উনি ব্রিটিশদের কাছ থেকে কিছু খবর নিয়ে এসে সিরাজদৌল্লাকে জানাতেন, মানে সিরাজের পক্ষে কাজ করতেন। পরবর্তীতে ব্রিটিশরা এই খবরগুলো জানতে পেরেছিল, তখন ওনাদেরকেও হত্যা করা হয়েছিল। এখানে স্বাভাবিক ন্যাচারালি শুধু এই লুৎফার নেশাই মারা গিয়েছিল পাগল হয়ে, আর একজন হচ্ছে সিরাজের দাদু আলীবর্দী খান, উনি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মিডিল ফিল্টার পয়েন্ট আলীবর্দী খান, নেক্সট চলে চলেছিল। আর ওখানে রয়েছে নবাব সিরাজদৌল্লার একমাত্র সন্তান সিরাজের মেয়ের কবর রয়েছে। ওটা 5 বছর বয়সে সিরাজের মেয়েকে হত্যা করা হয়েছিল, জলে ডুবিয়ে মেরে দিয়েছিল বাচ্চাটিকে মিরান। একটাই মেয়ে উম্মেতি জোহরা, সিরাজের মেয়ের সমাধি। এটা আলীবর্দীর সমাধি, সিরাজের দাদু। নবাব সিরাজউদ্দৌলার মাসতুতো ভাই, যে মাসির কবর কোষবাগে নেই, তার নাম হচ্ছে মমিনা বেগম। ওই মমিনার ছেলে শওকত জং বাহাদুর, ইনি পূর্ণিয়ার নবাব ছিলেন, এবং বাইরে নদী বেগমের সমাধি। মানে এই ঘরের ভিতরে যে সমাধিস্থলটা স্যার দেখলেন না, অ্যাকচুয়ালি এরাই হচ্ছে সিরাজের ব্লাড রিলেশন, মানে যারা রক্তের সম্পর্ক, তাদের সমাধিগুলো স্যার এখানে। যেহেতু দেখুন ওই 17 জনকে কিন্তু সন্দেহমূলক হত্যা করেছিলেন ব্রিটিশরা, যেহেতু ওদের কোনো নাম পাওয়া যায় না, ওরা সিরাজের আত্মীয় স্বজন ছিল না। এখানে সিরাজের আত্মীয় স্বজন বলতে সর্বপ্রথম যে মহিলাদের সমাধিস্থল দেখেছিলেন, যেখানে সিরাজের মার কবর রয়েছে এবং খশিকি বেগম এবং আলীবর্দী খার ওয়াইফের কবর রয়েছে ওখানে। আর এই ঘরের ভিতরে যে সমাধিস্থল, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি সিরাজের রক্তের যারা সম্পর্ক তাদের মেনলি অ্যাকচুয়ালি স্যার এটাই। গাইড কই বলুন। এই মসজিদটির সম্বন্ধে দুই একটা কথা বলি। এই যে মসজিদটি দেখছেন, দেখুন এনার আর্কিটেকচার ফলো করবেন সবাই মিলে। এটা কিন্তু অ্যাকচুয়ালি খোশবাগ মসজিদ বলে পরিচিত, কিন্তু এই আর্কিটেকচার বলছে মোগল পিরিয়ডে দিল্লিতে জামা মসজিদ বানানো হয়েছিল, তারই অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আলীবর্দী খান। মানে মূলত খোশবাগ, এই খোশবাগে এসে আলীবর্দী খান কী করতেন, উনি নিজের মতো করে জায়গাটা ঘুরতেন, এবং এই মসজিদে নামাজ পড়ে উনি সিরাজি ওনার প্রাসাদে ফিরে যেতেন। এই হচ্ছে ওনার লাস্ট কাজটা। আর আলীবর্দী খার ইচ্ছা অনুসারে এখানে প্রত্যেকের কবর হয়, কারণ আলীবর্দী খাঁ বেঁচে থাকতেই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন
যে মারা গেলে ওনার সমাধি যাতে খোঁজবালে করা হয়। এবং কে করবে, ওনার তো কোনো ছেলে ছিল না, তখন সিরাজুল্লাহকে পুরো দায়িত্ব উনি দিয়েছিলেন যে মারা গেলে পরবর্তী উত্তরাধিকারী হিসাবে সিরাজুল্লাহকে সিংহাসনের দায়িত্ব দেওয়া হবে। উনি গর্ভে ঘোষণা করেছিলেন। তারপরে 1756 সালে আলীবর্দী মারা যান, যে ওনার কবর খোঁজবালে করেছিলেন। 10 এপ্রিলে মারা গেছিলেন আলীবর্দী, 11 এপ্রিলে বাংলার দায়িত্ব। কিন্তু এই বিষয়টাই যে ওনার বিরুদ্ধে উনি চক্রান্ত করে নিজের ভুলের জন্য ওনার পুরো পরিবারটাই লিখে আপনারা সবাই যখন দাঁড়িয়ে আছেন রাস্তার মিডিলে একটু ফলো করবেন, বুঝেছেন? এখান থেকে পুরো আমাদের মেন গেট দেখুন, আর্কিটেকচার স্ট্রেট সোজা, মানে কে আসছে কি বেরোচ্ছে তখনকার দিনে ওরা সব বুঝতে পারতো একদম পুরো। এই হচ্ছে খোশবাগ। মোটামুটি যাই হোক হলো, আপনারা এবার সবাই মিলে থেকে ছবি টবি তুললে কোনো অসুবিধা নেই। এখন 11:26 বাজছে, 12টা অবধি আমরা এখানে থাকবো। তারপরে এখান থেকে 12টার সময় সবাইকে আমি বাসের কাছে দেখবো। ততক্ষণ যেটুকু ছবি তোলার সেটুকু 8 ঘন্টা তোমাদের আমি হাতে সবাই দিলাম। হ্যাঁ, এখন এবার ছেলেপেলে তোমাদের পর্ব, এবার তোমরা বাগান ঘুরে ছবি টবি তুলো, ভালো লাগছে। সমাধি স্থানে এখন আমরা আছি। এই যে লিপিতে লেখা আছে, আমরা বুঝতে পারছি না কি ভাষায় লেখা আছে। কি ভাষায় লেখা আছে, এই যে আমাদের রাজুদা কলেজে। তো সমাধিগুলো দেখছিলাম গাইড বোঝানোর পর, কীভাবে কত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে। এগুলো হচ্ছে সমাধি, সিরাজের দাদুর। এটা গাইড একসঙ্গে অনেক কিছু বলে গেলেন। ছেলেরা বাইরে সব ছবি তোলাতে ব্যস্ত। এখানে সংরক্ষিত স্মারক অধিসূচনা দেওয়া হয়েছে। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই যে প্যারালাল যে লাইনটা রাখা হয়েছে এদিক থেকে এদিক একদম সোজাই দেখা যাবে, কে আসছে কে না আসছে সব প্যারালালভাবে দেখা যাবে, একদম সোজাই লাইনটা রাখা হয়েছে। এখানে পুরো জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে প্যারালালভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমাদের পাঁচথুরি হরিপদ গরিবালা কলেজের ছেলেমেয়েরা সব বিভিন্ন জায়গায় গিয়ে ফটো শ্যুট করে নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, চারিদিকটা ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। করেছিল হচ্ছে মায়ের পরবর্তী যেখান থেকে নাম হচ্ছে কিরিটেশ্বর। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। নাটোর অনেকে জানা আছে বাংলাদেশ। এই রানী ভবানী মন্দির প্রায় 300 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। এখানে যেটা পুজো হচ্ছে সেটা মায়ের শিলার উপর না পুজোতে হয়, এটা মায়ের এই জায়গাটা পড়ছে। ঠিক আছে, প্রত্যেকদিন মায়ের শিলায় পুজো হয়। এখানকার বাৎসরিক উৎসব হচ্ছে পৌষ মাস। সেই সময় আমাদের এখানে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 15, মানে বছরের শেষ আর বছরের শুরু, এর মাঝামাঝি সময় যে কোনো মঙ্গলবারের দিন যদি দুপুর পরে যদি কেউ এখানে আসতে পারেন, তখন মায়ের এখানে দেবী মূর্তি দর্শন করবেন। যে মায়ের মূর্তিটা নাটোরের রানী ভবানী রেখে গেছে, এটা বহু প্রাচীন মূর্তি এবং মায়ের মূর্তির মধ্যে বৌদ্ধের স্থাপত্য আছে, যার জন্য এই মূর্তিটি মন্দিরে রাখা হয় না, একটা কোথাও বন্ধ আছে, বিশেষ বিশেষগুলো বের হয় মঙ্গলবার, তখন মাটির এখানে উৎসব শুরু হয়। মন্দিরের চূড়াটা যখন তোমরা লক্ষ্য করবে, দেখবে মন্দিরের চূড়াটা কিন্তু সোজা নয়, দেখানো। ঠিক আছে, এই চার চালাটা হচ্ছে হিন্দু, পেটটা হচ্ছে ইসলাম এবং অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ প্যাগোডা। নেপালে, তিব্বতে এই সমস্ত ইতিহাসগুলো দেখা যায়। এখানে রানী ভবানীর বার্তা হচ্ছে যে প্রাচীন যুগে আমাদের সমস্ত ধর্মই তখন ছিল আমরা একান্নবর্তী একটা পরিবার। কারণ আমাদের ধর্ম বলতে একটাই ছিল, সনাতন ধর্ম। আমাদের আলাদাভাবে কোনো ধর্ম ছিল, তাই যেহেতু আমরা একটা পরিবারের অংশ ছিলাম, যার জন্য 51 পিঠে এই একান্নবর্তী পরিবারের ইতিহাস দিয়েছিলেন বলেই 2023 সালে ভারত সরকার আমাদের এই মন্দিরকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবং ভেতরে গেলে দেখতে পাবে মায়ের যে গর্ভগৃহ, তার মধ্যে 3টে ধর্ম আছে। বৌদ্ধ নকশাটা যেটা ফুল পাতা সেটা বৌদ্ধ, খাঁজ সেটা ইসলাম এবং আটচালাটা হিন্দু, বাংলা চাল, মানে সর্বধর্মের ইতিহাসকে রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করেন। যে মন্দিরে আজও কোনো ধর্ম সম্প্রদায়ের সবাই পুজো আছে। মায়ের ভৈরব মন্দির মায়ের বাম দিকে আছে, বটবৃক্ষের তলায়, ওখানে মন্দিরের ভৈরব মন্দিরের স্থান। আর মায়ের যেখানে এটা পাশেও মন্দির হয়েছে, এখানে পরবর্তীকালে বলুন 30-35 বছর আগে মায়ের মূর্তি হয়েছে, মায়ের মূর্তি ওখানে একটা দেওয়া হয়েছে। আমাদের যেটা বিশেষ মূর্তি সেটা বছর দিন বের হয়, বাকি সারা বছর শিলাতেই এই হচ্ছে এই বছর। ঠিক আছে, এবার তোমরা যারা পুজো মায়ের মঙ্গলবার
এটাই সেই কীটেশ্বরী মন্দিরের ভিতরে গর্ভগৃহ। এক মিনিট এক মিনিট। এটাও কীটেশ্বরী আর একটি পার্শ্ববর্তী মন্দির, এখানেও পুজো দিচ্ছে। ভোগ আরতির সময় হয়ে গেছে, তাই এখন চলছে। বেশ অনেকটা বড় জায়গা। কলেজ থেকে আসার জন্য সব কিছু চারিদিকটা দেখে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটা ফাঁকা, এই আমাদের দুটো বাস। এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছি, দুটো মন্দির আছে পাশাপাশি। আর তো এখানে আসা হবে না। এটা 51 সতীপীঠের একটা পীঠ এখানে দেখাই যাচ্ছে, এক পীঠ। সুতরাং জায়গাটাও চারিদিকে সেজে উঠেছে। হয়তো অনেকেরই আসা হবে না, তাই আমাদের গীতা দর্শন চ্যানেলের মধ্য দিয়ে আমরা দেখব দুটো মন্দির পাশাপাশি। মন্দিরের ভিতরে দেখলাম সবে মাত্র নবদম্পতি বিবাহ চলছে, সেটাও মন্ত্র আমরা শুনলাম। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বাস রাখা, গাড়ি রাখার জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে। পুজোর নানাবিধ উপকরণ এখানে সাজানো আছে। তো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজে উঠেছে। গুপ্ত মন্দিরের দিকে যাচ্ছি কীটেশ্বরী মন্দির থেকে। এই তার রাস্তা, যদি কেউ আসতে চান তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের কলেজে অলোকদা আছে, সে সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই যে রাজুদাকে দেখছি তিলক নিয়ে আগিয়ে যাচ্ছে সামনে। এই যে আর এক দাদা আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই যে গুপ্ত মন্দির। এই সেই গুপ্ত মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই গুপ্ত মন্দিরে সবাই আসে না, মাত্র কীটেশ্বরী মূল মন্দির থেকে সামান্য কিছুটা দূরে এই গুপ্ত মন্দির। আমরা শ্রীরাম কলেজের স্টাফ মিলে সেই স্টাফ গ্রামের আমরা এখন জয় জগৎ বন্ধুর আশ্রমে এসে উপস্থিত হয়েছি। আশ্রমটা খুবই সুন্দর, পবিত্র, চারিদিক ফুলের বাগান। আশ্রমের চারিদিকটা ফুল দিয়ে ঘেরা, সুন্দর ধ্বজ হাওয়ায় উঠছে। আমরা এখন
জগৎবন্ধু আশ্রমের মধ্যে প্রবেশ করেছি। চারিদিকে এত সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান, গাঁদা ফুল দিয়ে সাজানো চারিদিকটা, নানা রকম বিচিত্র ফুল। ফুলের জন্য এই সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। চারিদিকটা ফুলে ফুলময়। ভ্রমর এসে বুঝতেই পারবে না কোন ফুলে তাদের বসার জন্য ঈশ্বর জায়গা করে রেখেছে। তো ভালো করে দেখাচ্ছে, ওখান তো ঢোকা যাচ্ছে না। চারিদিকটা পবিত্রময়। পাশের যে ফুলের কালেকশনগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এই যে সাইডে যে ফুলগুলো রাখা হয়েছে সেগুলো নানা রকম ফুল দিয়ে সাজানো। পুরো জায়গাটা একদম ফুল, এদিকে গোলাপের কালেকশন চারিদিকটা। তো অসাধারণ ফুলের সব কালেকশন দেখতে পাচ্ছি জগৎবন্ধুর আশ্রমে। চারিদিকটা একদম ফুল আর ফুল চারিদিকটা। এখানে গোলাপগুলো খুব সুন্দর, বড় বড় সাইজের গোলাপ। এখানে জুতো খুলে ঢুকতে বলা হয়েছে। আস্তে আস্তে ছেলেরা বেরিয়ে যাচ্ছে। আমরা এই পর্যন্ত এসেছিলাম, এবার মন্দিরের মধ্যে ঢুকবো আমরা। আরেকবার দেখাচ্ছি, হয়ে গেছে। চলো ওখানে দাঁড়াও, ছবিটা তুলে নি। রাজুদার সামনে আছে, তো সুন্দর পবিত্রময় স্থান। হয়ে গেছে রাজুদা, এই দিকটা একটু। আমরা এখন চলে এসেছি অনেকক্ষণ ধরে হাঁটার পরে সব ক্লান্ত, এদিকে বসে আছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের সুভাষ, তারপর আমাদের জয়দেবদা, সূর্যকান্ত, আমাদের দাদা মুখ হাসি নিয়ে বসে আছে চুপচাপ, নিখিলদা, অলোকদা সুন্দর হাসি একদম গোলাপ ফুলের মতো ফুটে উঠছে। এই আমাকে খানিক নাও, এই মানে ভিডিও চলছে। আমাদের ব্লগার মানুষদা, আমাদের হিরো হ্যান্ডসাম ফিগার, আজ সবারই আগে কলেজে এসে পৌঁছেছে। আর আমাদের বিশ্বজিৎ, আমাদের হিরো, একটু আগে শুয়ে পড়েছিল, আবার দাঁড়িয়ে গিয়েছে, নিপেন আসতে পারেনি। পিনাকদা, তাকে কিছুদিন পরে চুল লাগানো হবে তাকে। আমরা একসঙ্গে খুব এনজয় করছি মিলেমিশে। তো এই মন্দিরে জগৎবন্ধুর নামটা আপনাদেরকে দেখাবো। এখন দরজা খোলা নেই, সন্ধ্যার দিকে বৈকাল 4টের পর আবার খোলা হবে। তো চারিদিকটা খুব সুন্দর পবিত্রময় স্থান। ছাত্রছাত্রী আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আছি। তো আমরা এবার বেরিয়ে যাব ধীরে ধীরে, আস্তে আস্তে। আমরা সবাই এবার বেরিয়ে যাচ্ছি। মেয়েটা ঠ্যাঙের ওপর শাড়ি পরে কেন? পবিত্র স্থান থেকে চারিদিকে গোলাপে গোলাপময়, সুন্দর পবিত্রময় স্থান। আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। জগনদা ধীর মন্থর গতিতে আগিয়ে চলেছে। আমাদের পুরো স্টাফ দেখতে পাচ্ছেন। তো চলুন, বিভিন্ন রঙের গোলাপ, এদিকে হলুদ, এদিকে লাল, এদিকে পিঙ্ক কালার, বিভিন্ন কালারের। এবার আমাদের এখানে সময় শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি জগৎবন্ধুর আশ্রম থেকে। কলেজে পুরো স্টাফ আমরা এসছিলাম। এবার এখান থেকে রওনা দেবো বাসে চড়ে আবার অন্যদিকে। এবার এসে পৌঁছে গেছি আর একটি ঐতিহাসিক স্থান, হীরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। তো এখানে কিছু ঐতিহাসিক বিষয় রাখা হয়েছে, সেটাই আমরা দেখবো। এবার এত পড়ার সময় নেই, তাই তুলে নিচ্ছি ছবিগুলো, পোস্ট করে পরে দিতে পার।
তো এই জায়গাটা কি ইতিহাসের ছাত্রদের অনেক কাজে লাগবে। তো ইতিহাসের ছাত্র না হলেও জানার জন্য কাজে লাগবে। তো এই বিষয়গুলো পলাশী জ্যোতি হীরাঝিল। তো পরের সময় মধ্যে এগুলো পড়ে নেওয়া যাবে পজ করে, কারণ এত পড়তে গেলে আর বেরানো যাবে না। বাঁশ বাগানের মধ্যে আমাদের এই ঐতিহাসিক স্থান। তো এখানে নাকি এরকম লেখা আছে প্রাসাদটা জলের তলায় নাকি বলছে, চলুন আমরা দেখবো এবার। মনসুরগঞ্জ হীরাঝিল। বলো। বাইকে আসতে হবে বাঁশ বাগানের মধ্যে। কোথাও তোমার হোটেলে খেয়ে নেবো। হ্যাঁ তিন বাঁশ বাগানের মধ্যে আমাদের এই সুন্দর ঐতিহাসিক স্থান। এত পড়া যাচ্ছে না তাই ছবি তুলে নিচ্ছি, পরে পড়ে নেওয়া যাবে। এই হচ্ছে বাঁশ বাগান, তারই মাঝখানে এই ঐতিহাসিক স্থান। এই প্রাসাদ নাকি জলের নিচে, সেটাই আমরা এখন দেখব। এইখানটাতেই নাকি ছিল হীরাঝিল প্রাসাদ। 58 বিঘের উপরে প্রাসাদটা ছিল। 58 বিঘের উপর। দরবার মহল আর ইন্টাজ মহল, ইন্টাজ মহলের অংশটুকু আছে, আর দরবার মহল আর রংমহল সম্পূর্ণটাই এখন নদীর গর্ভে। নদীর গর্ভে মানে এইটার মধ্যে নাকি? এই তো গঙ্গা, পিছনে গঙ্গা। আর একবার বলুন তো দাদা, কি বললেন? এই আস্তে 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 শুনে নাও, এই আস্তে বলুন। আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে, জন্মস্থানটাও এখানেই। আচ্ছা হীরাঝিল নবাব প্রাসাদের জন্মস্থান। কারণ হচ্ছে এটা হচ্ছে 1757 সালের ইতিহাস, তখন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। আচ্ছা এই জায়গা থেকে নবাব সিরাজউদ্দৌলা পরিচালনা করতেন। আচ্ছা, এইখান থেকে পরিচালনা করতেন। এখান থেকে পরিচালনা করতেন। এই নদীটা তখন ছিল না, এটা হচ্ছে 1970 সালের নদী। আচ্ছা এটা 1970 সালে ফারাক্কা ব্যারেজের জল। আচ্ছা আর এটা হচ্ছে 1757 সালের ইতিহাস। আচ্ছা। এই জায়গাটাই নবাব সিরাজউদ্দৌলার শেষ, মানে- এখান থেকে পরাধীনতার শিকার হয়েছে। আচ্ছা নবাব সিরাজউদ্দৌলা পরাধীনতার শিকার হচ্ছে এই জায়গা থেকে। এটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পূর্বে নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, পরে নাম হয়েছে হীরাঝিল প্রাসাদ। আচ্ছা। এই প্রাসাদের দৈর্ঘ্যপ্রস্থ মানে 58 বিঘের উপরে প্রাসাদ ছিল। 58 বিঘে? 58 বিঘে। আর এখন সব এই ধ্বংসস্তূপের মতো? এখন ধ্বংসবস্তু মানে সিরাজের বংশধর তো নেই, রক্ষণাবেক্ষণ করার জন্য নেই। আচ্ছা আর মির্জাফরের বংশধররা আছেন, ওদের জিনিসগুলো ওনারা রক্ষণাবেক্ষণও করছেন। আর সিরাজের রক্ষণাবেক্ষণ করার জন্য কেউ নেই। কারণ যা দৃশ্যগুলো ঘটেছিল সেই দৃশ্যর ভয় আজ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার বংশধররা ভয় পায়। এবং নবাব সিরাজউদ্দৌলার জন্মস্থান তো বিহার, আচ্ছা মুঙ্গের। এবং নবাব সিরাজউদ্দৌলার বয়স যখন 4 বছর, তখন আলিবর্দি খাঁ এই প্রাসাদে না আলিবর্দি খাঁ প্রাসাদে নিয়ে গেছিল। আচ্ছা সেখান থেকেই উনি যুদ্ধে পারদর্শী হয়ে গেছিল, যে বাবার হত্যাটা নিজেই প্রতিশোধটা নিজেই নিয়েছিল। আচ্ছা তারপরে সিরাজউদ্দৌলা এই প্রাসাদে বাংলা বিহার উড়িষ্যার সব থেকে বড় সুন্দর ভুলভুলিয়া প্রাসাদ তৈরি করেছে। এই প্রাসাদের মধ্যে ভুলভুলিয়া ছিল। ভুলভুলিয়া মানে? ভেতরে ঢুকে গেলে আপনি রাস্তা পাবেন না, বেরিয়ে যাওয়ার কোনটা। ও আচ্ছা, ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া হ্যাঁ। প্রাসাদের মধ্যেই ছিল। আচ্ছা সেই প্রাসাদটাকে লর্ড ক্লাইভ আর মির্জাফরের বড় ছেলে মিরন হুম এই দুজনা প্ল্যান ছক করে এই প্রাসাদের যত ধনরত্ন সম্পদ সব লুটে নিয়ে গেছে। আচ্ছা ছোট্ট করে বললাম। খুব ভালো। আর একটা কথা বলি, ওই যে সামনের যে প্লটটা, অ্যাকচুয়ালি ওরা এটা আমাদেরই জায়গা, ওদের জায়গা ছিল, বা সিরাজের জায়গাও কি করে পেলো, এটা নিয়ে একটা ইয়ে হয়েছিল। এই জায়গাটা এখন সিরাজের নামে কিছুই নেই। এই জায়গাটা আচ্ছা। মালিক তাহলে এখন আপনারা তো? এই জায়গাটার মালিক হচ্ছে অনেকজন। আচ্ছা বর্তমানে এই জায়গাটাই লম্বালম্বি যেটুকু হেঁটে এলেন সেটুকু আমাদের জায়গা। আমরা চাই সিরাজের সম্মানটুকু পাক, এর জন্য আমাদের আবেদন। আর সব থেকে আমাদের চোখে দেখা যার নাম বললেই হয় না, তার নাম হচ্ছে সমর্পিতা দত্ত। নবাব সিরাজউদ্দৌলাকে উনি সব থেকে বেশি ভালোবেসে আজ পর্যন্ত নবাব সিরাজের সম্মান ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
তার নাম হচ্ছে সমরপিতা দত্ত। উনি এই সিরাজের এই ধ্বংস অবস্থা, এই জিনিসগুলো ইতিহাসের পাতায় এবং সঠিক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন। এবং ওখানে লেখা আছে দেখবেন, ইতিহাসে গরমিল জেগে উঠুক হিরাজিল। কেন ইতিহাসটা যতটাই পরিবেশন করে শোনানো হয়, সম্পূর্ণটাই তৈরি করা। অরিজিনাল ইতিহাস এখনও চাপা আছে। সেটাকে ওপেন করার জন্য সঠিক ইতিহাসটা পরিবেশন, সঠিক জিনিসটা মানুষ শুনবে, এর জন্য প্রচুর আন্দোলন হচ্ছে। এই জায়গাগুলো এখন আম পাবলিকে, নবাব সিরাজদৌল্লার জন্য নয়। আমি একটু দিয়েছি নবাব সিরাজদৌল্লা ট্রাস্টকে, একটু দিয়েছি, যতটুকু ওনারা চেয়েছিলেন ততটুকু আমি দিয়েছি। আরও দেওয়ার ইচ্ছে ছিল, তবে উনি নেননি। যেটুকু ওই সৌদ করেছেন ওইটুকুই মোটামুটি গ্রহণ করেছেন। বাদবাকিটা এখন কলকাতা হাইকোর্টের আন্ডারে আছেন, কারণ যে সরকার ছাড়া সম্ভব না। আম পাবলিকের পক্ষে মাটি খোঁড়াটা সম্ভব না। আর অনেক বড়, যত খুঁড়বেন তত ওর ধ্বংসাবস্থা বেড়েতেই থাকবে, কারণ নদীটা তখন ছিল না। আর ঠিক এই পাটটা, ওই পাটটা হচ্ছে মির্জাফরের প্রাসাদ, একদম ওই পাটটা যেখানে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল। নিমুকরাম এই জায়গাটা তখন প্রাসাদ, সমতল ভূমি ছিল, সমতল প্রাসাদ, বড় বড় প্রাসাদ। আর এই নদীপথ, নদীটা 1970 সারেকটা ব্যারেজ, তখন গতিপথটা ঘুরে গেছে। বন্ধ হলো না, কাটিগঙ্গা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কাটিগঙ্গা বন্ধ। কাটিগঙ্গার ধারাটা চলে গেল। এই ইতিহাসটা আপনি ওপেন দেখতে পাবেন না, হৃদয়তে দেখলে অনেক কিছু দেখতে পাবেন। আর একটা চ্যানেল দিয়ে দিচ্ছি, 3টে চ্যানেল আছে আমাদের। ইতিহাসের জন্য গাইডের দরকার হবে না। মানুষ বাংলা ইউটিউব চ্যানেল একটা, কিউরিয়াস ওয়াসিম চ্যানেল একটা, আর একটা হচ্ছে এই ডিডির চ্যানেল, যেটার নাম হচ্ছে সমরপিতা সিরাজ। এই 3টে চ্যানেল যদি দেখবেন, মনে করেন সব থেকে বড় চ্যানেল হচ্ছে মানুষ বাংলা ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলে গোটা ইতিহাসটাই পেয়ে যাবেন আপনি, গোটা মুর্শিদাবাদের ইতিহাসটাই পেয়ে যাবেন, ছোটো ছোটো স্ক্রিপের মধ্যে দিয়ে সঠিক প্রমাণ করে দেওয়া আছে। এবং সিরাজদৌল্লার বংশধর কে আছেন তো প্রমাণিত হয়ে গেছেন। উনি বর্তমানে আমাদের এখানে একটা প্ল্যান করা হয়েছিল, যেটা 123 ফুট হাইটের একটা মিনার করার জন্য। সেখানে একটা ট্রাস্টি অ্যাকাউন্ট করা হয়েছিল, হাতে অর্থ নেওয়া হতো না। সেই অর্থটা অনেক ট্রাস্ট, আমাদের ট্রাস্টের সঙ্গে যোগ হয়েছিল, কিন্তু এখানকার পাবলিকগুলো সমর্থন করেননি। কেন একটা জাতিগত ব্যাপারের জিনিসগুলো এসে যাচ্ছে, ওর জন্য সরকার এটাকে আন্ডারটেক করুক, করে নবাব সিরাজের সম্মানটা ফিরে দিক। এই জন্যে আপনাদেরও আবেদন থাকবে, আমাদেরও আবেদন রয়েছে। এবং এইটাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিচালনা করছেন এখন হাইকোর্টে। এই মির্জাপুরের কি প্রাসাদ এখনো আছে? মির্জাপুরের প্রাসাদ আচ্ছা, দাদা শর্টকাটে জানালেন কি ঘটেছে না ঘটেছে। এবার আমরা সেই নদীটা দেখাচ্ছি, মানে গঙ্গা। এই গঙ্গা নদীটাই ছিল না আগে, এই গঙ্গা নদীটা নাকি ছিল না। গঙ্গার ওপারেই নাকি সিরাজের মতিঝিল। এই সেই জায়গা এখন ধ্বংস অবশেষ প্রাপ্ত। এত পড়ার সময় নেই, তাই ছবি তুলে নিলাম, পরে এগুলোতেই রাখা হয়েছে ধীরে ধীরে। এই জায়গাগুলো পুরোটাই এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। হিরাঝিল, এই গঙ্গা নদী নাকি ছিল না। এখানে নাকি বিশাল একটা ইন্দারা ছিল। হ্যাঁ, এখানে নাকি বিশাল একটা ইন্দারা ছিল। এই সেই বিশাল ইন্দারা ছিল নাকি, এখন আর নেই। এই ধ্বংসাবশেষ এখানে মাত্র পড়ে আছে বাঁশ বাগানের মাঝে। আমাদের পরিবেশনের কাজ চলছে। এই সুন্দর জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সুবিধা। এই রান্না কেমন হয়েছে একটু বলবে তো? কেমন হয়েছে?
রান্না কেমন হয়েছে একটু বলবে তো নাকি? এই রান্না কেমন হয়েছে? বাহ, ভালো করে খাও, ভালো করে খাও। পরিবেশন করছে আমাদের স্যাররাই। যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল তার ঠিক পাশেই কলা বাগান। যাদের বীরভূমবাসী বা অন্য জেলায় যাদের বাড়ি তারা সাধারণত এরকম কলা বাগান কমই দেখে থাকবে। যাদের মুর্শিদাবাদ বাড়ি বা বহরমপুর সংলগ্ন তাদের হয়তো সচরাচর দেখা, কিন্তু এত কাছ থেকে কলা আমরা কিনে খাই, কিন্তু একদম সরাসরি একদম কলা বাগান। যেমন বীরভূমে আলু লাগানো হয় সবজি, ঠিক সেরকম সুন্দরভাবে একটা করে গাছ রাখা হয়েছে, আর মেন গাছের সঙ্গে আর একটা করে গাছ, বাকি গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে। একদম হাতের নাগালেই কলা, একদম দেখুন হাতের নাগালেই কলা, একদম সুন্দর সিঙ্গাপুরি কলা বলা হচ্ছে এগুলোকে। সিঙ্গাপুরি প্রচুর পরিমাণে ধরেও আছে, কোনোটা সবে এখনও মোচা কাটেনি। এই যে দেখা যাচ্ছে একদম কলা, তো একটা দুটো গাছে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম কলা কিন্তু খুব কমই দেখা যায়। এই যে দেখুন একদম শুধু কলা আর কলা। ভালো লাগলো প্রকৃতির সঙ্গে মিশে, একদম চারিদিকটা কলায় কলাময়। নবাব মুর্শিদ কুলি ঘাট জামাই নবাব সুজাউদ্দিন খান। তো লেখা আছে দিস টম ওয়াজ কনস্ট্রাক্টেড বাই নবাব সুজাউদ্দিন ইটসেলফ 1738 থেকে 39, জাস্ট এই ইয়ার বিফোর হিজ ডেট অ্যাজ পার টম ইন্সপিরেশন। তার মৃত্যুর ঠিক 1 বছর আগে সমাধি নির্মাণ হয়ে গেছিল, তাই বলছে। হ্যাঁ, নিজেই করেছিলেন এটা। এবং বলছে ইট ইজ সিচুয়েটেড ইন এ লোকালিটি কল রোশনিবাগ গার্ডেন অফ লাইট, যেটাকে রোশনিবাগ বলে ওটা কাছে আলোর বাগান নামে পরিচিত। এ স্মল 3-bed rectangular mosque situated in this garden compound was constructed by মোহাম্মদ জাং 1743 লিখছে। আর এক জায়গায় লিখছে ইট ইজ বিলিভ দ্যাট আলিবর্দি খান কনস্ট্রাক্টেড হিজ মস্ক ইন ক্লোজ প্রক্সিমিটি টু সুজাউদ্দিন গ্রেভ টু অ্যাবজর্ব হিজ গিল ফর টিচার্সলি ক্লিন সুজাউদ্দিন খান। মানে নবাব সুজাউদ্দিনের ছেলে যে সরফরাজ খানকে গিরিয়ার যুদ্ধে হত্যা করা হয়েছিল, তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নবাব আলীবর্দী খান এই নবাব সুজাউদ্দিনের কবরের পাশে একটা মসজিদ বানিয়ে দিয়েছিল। এখানে বিতর্ক আছে, মানে এটা বিশ্বাস করা হয় যে আলীবর্দী বানিয়েছিল, এখানে ভিতরে একটা মসজিদ আছে, এবং 1743-এ মোহাম্মদ জাং নির্মাণ করেছিল, তাই বলছে। মানে এর আগের বোর্ডে যেটা দেওয়া ছিল, মানে এটা নিউ বোর্ড মেরে গেছে, দিস মস্ক ওয়াজ ইরেক্টেড বাই নবাব সুজাউদ্দিন খান। মানে এই মসজিদ সুজাউদ্দিনের দ্বারা নির্মিত হয়েছিল। তো বিস্তারিত সমাধি দেখিয়ে বলবো, আলোচনা করবো, চলে যাবে। এইটা হচ্ছে নবাব সুজাউদ্দিনের বডিগার্ড ছিল, তাই খাস করে বডিগার্ডের সমাধি বাইরে দেওয়া হয়েছে। আর এই ঘরের ভেতরে আছে নবাব সুজাউদ্দিনের সমাধি। আমাদের পুরো কলেজের টিম এখন এই গাইড আমাদেরকে যা বলবেন সেটাই শুনবো। বলুন দাদা, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। পিছিয়ে যান, আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যাবে। গাছগুলো ভেঙে যাবে না ওই দিক দিয়ে লাফিয়ে লাফিয়ে এলে। আর একটা কথা বলে দিই, এখানে ভেতরে সকলে মানে কেউ যেন ফুল গাছে হাত দেবেন না, আর ফুলও তুলবেন না একটা, যেখানে সরকার থেকে স্টাফ আসছে ওরা বকাবকি করবে। শুরু করলাম, আপনারা কি আপনাদের সঙ্গে আপনি শুরু করুন তো। তো বাংলা বিহার উড়িষ্যার খাস নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন খাঁ। তিনি 1725 থেকে 39 পর্যন্ত তিনি বাংলা বিহার উড়িষ্যার উপরে রাজতন্ত্র চালিয়েছিলেন, টোটাল 14 বছর। তো আজকে যার সমাধিতে এসেছেন এটা মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন খাঁ। তো মুর্শিদ কুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্রণ, আর বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্রণ। উনি ব্রাহ্মণ পরিবারের ছিলেন। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লি সম্রাট ছিলেন, সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারে দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিলেন। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স যেটা সেটা দিল্লি দিত না, যার ফলে
সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে ওনাকে দিব্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় খাস নবাব করে। কী টাইটেল দিয়ে? মুর্শিদ কুলি খাঁ টাইটেল দিয়ে। উনি মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে আসলেন, আসার পরে মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে জায়গার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। তার আগে 1607 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ হয়েছে। ওনার দুই মেয়ে ছিল, আজিমুন্নেসা বেগম আর জিন্নাতুন্নেসা বেগম। তা আজিমুন্নেসা বেগম বলতে গেলে মুর্শিদাবাদ শহরে যে কলিজা খাকি বেগম নামে পরিচিত আছে, তার সঙ্গে এই নবাব সুজাউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1725 সালে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন। রাজতন্ত্র ওনার জামাই নবাব সুজাউদ্দিন ছিলেন। টানা 14 বছর রাজতন্ত্র বাংলা বিহার উড়িষ্যার উপরে নবাব সুজাউদ্দিন চালিয়েছিলেন। চালানোর পরে আজকে যে জায়গাটা আপনারা খাস করে ঘুরতে এসেছেন, এই জায়গার নাম রশ্মিবাগ। রশ্মি কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এখানে তো আলোর কোনো সিস্টেম নাই, দেখা যাচ্ছে না, কারণ এটাকে আলোর বাগান বা গার্ডেন অফ লাইট কেন বলা হয়েছে, তার কারণ এইটা ছিল 300 বছর আগের মেন গেট। আর মিডিলে আছে ঝর্ণা, এটা স্টেজ। যেদিক দিয়ে আপনারা প্রবেশ করেছেন এটা 300 বছর আগের পিছন গেট। নবাব সুজাউদ্দিন খাঁ এই গেট দিয়ে স্টেজে বসতেন। এই স্টেজে কী হতো, এখানে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গৈত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে নবাব সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগানবাড়ির স্মৃতি উপলক্ষে এই মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল। টোটালটা ইটালিয়ান ক্যাটাগরি, ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা, ডিমের কুসুমার চুন সবজি দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদে যখন নামাজ হতো 300 বছর আগে, তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদির সামিয়ানা, যে চাদর হয় না চাঁদির চাদর, এই চাঁদির চাঁদুয়া টাইপের সামিয়ানা এখানে টাঙানো থাকতো। এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস নবাব সুজাউদ্দিন খাঁ রেখে গেছিল। সেটা হচ্ছে একটা মানে মেটাল, ইরিডিয়াম যুক্ত একটা মেটাল, যার ফলে এখানে কী হতো, আজ থেকে 17 বছর আগে আমরা মাইক বক্স সাউন্ড সিস্টেম নিয়ে এসে এখানে ঈদের নামাজের উদ্দেশ্যে বাজানোর চেষ্টা করেছিলাম, সাউন্ড সিস্টেম বাজাতে পারেনি। এই অ্যান্টিকটার কারণে সাউন্ড সিস্টেম ক্যাচ করেছে, এত পাওয়ারফুল অ্যান্টিক ছিল। এবং হাজারদুয়ারিতে একটা মিরর মানে আয়না ছিল, যেটা এইখান থেকে এই পর্যন্ত দেখা যেত না। ওই আয়নাটা এখন নেই, তার কোনো আয়না ছিল। এখন যেটা দেওয়া আছে সেটা ফল, বুঝতে পারলে তো, আয়নাটা কিনে হয়ে গেছে। এবং এই মসজিদের পাশে দেখুন একটা শিবের মন্দির আছে। ছোটবেলায় একটা কবিতা করেছি, ঘুম পাড়ানি মাসি পিসি বর্গি এলো দেশে, তো বর্গিরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায়। ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গি, যে দলবল নিয়ে মহারাষ্ট্র থেকে এসে বাংলায় অত্যাচার লুটপাট চালিয়েছিল। তো সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল। সুজাউদ্দিন দেখলে এভাবে সম্পৃক্তি বজায় থাকবে না, সম্পৃক্তি বজায় রাখতে গেলে তোদেরকে স্টেটের আইন মানতে হবে, স্টেটের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। পরবর্তীতে নবাব সুজাউদ্দিনের অ্যাডভাইস ওনারা মেনে নেয়, ওনার সঙ্গে বন্ধুত্বও করে। ওদেরই একটা শাখা সংগঠন, পরবর্তী জেনারেশন, নাম হচ্ছে রঙ্গনাথ পণ্ডিত। 1226 বঙ্গাব্দে এই শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে যান। এই মন্দিরের বয়স হচ্ছে এখন 200 বছর, আর এই মসজিদের বয়স হচ্ছে এখন 300 বছর, মানে মসজিদের 100 বছর পরে এই মন্দিরটা তৈরি হয়। আর এই যে গুমটি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে 300 বছর আগে প্রহরী ঘর, মানে পাহারাদাররা পাহারাদার হিসেবে এখানে নিযুক্ত থাকতেন। তবে এই মঞ্চে যা স্পেশালভাবে আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল চর্চা বা সুফি চর্চা হতো, পেছনে একটা সাদা গম্বুজ বিশিষ্ট ঘর আছে, দেখলেন, ওটা মাজার শরীফ। ইনি একজন বিখ্যাত পীর। পীর কথার অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যার সুপ্রিম পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতা আছে, তাকে পীর বলা হয়। আমাদের কোরআনে এসছে মনের ফানাফসাহু, যিনি নফসানি যাত্রার খবর জানে সে তার রবকে চিনে। যেটা হিন্দু শাস্ত্রে বেদ লিখেছে তম ব্রহ্মাংশ অর্থায়, যে নিজ আত্মাকে জেনেছে সে তার ব্রহ্মাকে চিনেছে। তাই আল্লাহ সূরা নিসা 10 নম্বর আয়াতে লিখেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুহিত, জীব জগৎ জড় জগতের মধ্যে আমি মিশে আছি, 3 শক্তিতে সাবসে খাই। 3 শক্তি কোরআনে ভাঙলে পাওয়া গেছে আলিফ লাম মিম, যেটা বেদ বলছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, সায়েন্স বলছে ইলেকট্রন নিউটন প্রোটন। এই 3 মহাশক্তিকে যারা জানতে পেরেছে, 3 মহাশক্তির নৈকট্য যারা লাভ করতে পেরেছে, তাদেরকে আল্লাহ কোরআনের যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমি আমার নিযুক্ত করার জনপ্রতিনিধি প্রেরণ করেছি মানব জাতির কল্যাণ করে। যেটা বেদে লেখা আছে, এমনও মাধব না মাঝে মানব কখনো মরিয়া যাবে, সেই অধম প্রহারিয়া গৌম রো রবে কিনিতে খাবে, শ্মশানের শরীরে তোমার উপরে রবে বিহঙ্গ পতঙ্গিতে বিহারও করিবে, এমনকি কুকুর শ্রীগাল আনন্দিত হয়ে মহোৎসব করবে তোমার দেহলই। তাহলে বেদেও কিন্তু মাধব ধরার কথা বলবে, মানে তোমাকে যদি মানে হাই নলেজ নিয়ে পড়াশোনা করতে হয় বা হাই ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে হয়, তাহলে একজন আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, তাহলে তুমি ঊর্ধ্বের জ্ঞান চর্চা করতে পারবে। তো এইখানে সে 300 বছর আগে এসেছিলেন হযরত শাহ সুফি রহমত আলী, যিনি বাগদাদ থেকে আগমন করেছিলেন, যার মাধ্যম দিয়ে নবাব সুজাউদ্দিন খাঁ এত বড় স্টেটের নবাব হয়ে
এই স্টেজে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং সুফিজম চর্চা করতেন। তাই জায়গাটার নামকরণ রশ্মিবাগ হয়েছে। রশ্মি কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এখানে ঊর্ধ্বের জ্ঞান চর্চা হতো। এখানে আমার নিজস্ব লেখা একটা বইও আছে, বইটার নাম শাহ সুফি আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক মনোভাব। সুফি নিয়ে আমি লেখালেখি করি। শাহ সুফি একটা কোনো ধর্ম না, শাহ সুফি একটা টাইটেল। শাহ কথার অর্থ হচ্ছে শাহেনশাহ বা বাদশাহকে বোঝানো হয়। সুফি কথার অর্থ হচ্ছে পরিষ্কার মন, যার আত্মার শুদ্ধিকরণ হয়েছে সে হবে সুফি। তো ইনি একজন কামেল বিরাজপ্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন, যার মুখের বাক্য পবিত্র ছিল। তাই এখানে অনেক এই বাবার ভক্তরা এই দরবারে আসেন এবং এনার কাছ থেকে প্রার্থনা করেছেন, যে যেটা মনের আশা দিয়ে আছে এই দরবার থেকে পূরণ হয় সেটা। তা আমার লেখা একটা বলে ছাড়বা, আমার লেখা হচ্ছে সঙ্গেই গুরু। গু কথার অর্থ অন্ধকার দিনে রাখবেন, রু কথার অর্থ হচ্ছে আলো। কি লিখলাম? সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। দেখি শুধু মায়ার জলে পড়ে রয়েছে অনেক সৃষ্টি তলে, ওরে গুরু আর কতদিন পড়ে রবে সৃষ্টি জগৎ মলে। যারা মরে গুরুর প্রেমে ডাক দিয়ে করে ওপার করে দয়াল নামে নামে, সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। So Allah is the most powerful and sacrosanct in the total universe. ফার্স্ট নবাব জেনে রাখবেন মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন খাঁ, তৃতীয় নবাব সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খাঁ, চতুর্থ নবাব আলীবর্দী খাঁ, পঞ্চম নবাব সিরাজদৌল্লা। তারপরে মির্জাফর মীর কাসিম পর্যন্ত মুর্শিদাবাদের হিস্ট্রি ক্লোজ হয়ে গেছে। মুর্শিদাবাদে ইন টোটাল নবাবের আগমন হচ্ছে 18টা, তার মধ্যে 5টা নবাব স্বাধীন, বাদবাকি সব পরাধীন ছিল। নবাব সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খাঁকে আলীবর্দী খাঁ গিরিয়ার যুদ্ধ হত্যা করে মসনদে আলীবর্দী এসেছিল। আলীবর্দীর সঙ্গে নবাব সুজাউদ্দিনের কোনো রক্তগত রিলেশনশিপ ছিল না। আলীবর্দী ছিল নবাব সুজাউদ্দিনের গভর্নর, মানে বিহারে ট্যাক্স আদায় করতে। 300 বছর আগে মুর্শিদাবাদকে বলা হয়েছে, মানে পশ্চিমে যেসব হাই কান্ট্রিগুলো এখন বর্তমানে আছে, যেরকম ইংল্যান্ড, লন্ডন, ফ্রান্স, প্যারিস, আমেরিকা থেকে শুরু করে যেসব হাই কান্ট্রিগুলো আছে, তার মধ্যে যেসব টপ সিটিগুলো আছে, তার থেকে টপ র্যাঙ্কের সিটি ছিল এই মুর্শিদাবাদ। যেহেতু ওয়ার্ল্ডের যে জিডিপি হয় তার 5% মুর্শিদাবাদ থেকে 300 বছর আগে পাঠানো হতো। দ্যাটস অল। এটাই রশ্মিবাগ। এখানে সুফিজম চর্চা, আধ্যাত্মিক চর্চা এবং স্পিরিচুয়াল চর্চা হতো। তাই জায়গাটার নামকরণ রশ্মিবাগ হতো। চলে আসুন। আচ্ছা, আপনার নামটা কি বলবেন একটু? আমার নাম আমার নাম রাকিবুল শেখ। আমি এখানে মানে শাহ সুফি হজরত শাহ সুফি রহমত আলীর দরবারে দীর্ঘ 16 বছর আছি। এখানে আমি গুরু শিক্ষা নিয়েছি, আমি দীক্ষা নিয়েছি। দীক্ষা নেওয়ার পরে আমার গুরু যেটা আদেশ করে গেছেন সেটুকুই আমি করছি এখন বর্তমানে এখানে। তো এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন মসজিদে কষ্টি পাথরে লেখা, ফার্সি ল্যাঙ্গুয়েজ। এখানে লেখা আছে শরিয়াত, হাকিকাত, মারাফাত, তরিকাত। মানে ইসলামের যে 4টে বিধান। শরিয়াত কথার অর্থ হচ্ছে বাহ্যিক জগৎ, মানে আমরা বাহ্যিক জগতে যেসব মানে পুরো সৃষ্টিকুলকে উপলব্ধি করতে পারছি এটাকে শরিয়াত বলছি। এবং হাকিকাত কথার অর্থ হচ্ছে নিজেকে সত্যবাদী করে তোলা এবং সত্য ঘটনা যেগুলো মানব জীবনে আমরা উপলব্ধি করে থাকি সেগুলোকে হাকিকাত বলি। তরিকাত কথার অর্থ হচ্ছে ল, আইন, মানে সংবিধান, একে তরিকাত বলা হয়। আর মারাফাত কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, যার মধ্যে সুপ্রিম জ্ঞান আছে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল জ্ঞান আছে, সে অলরেডি মারাফাতের মধ্যে আছে। আর এই যে কলসিটা দেখা যাচ্ছে 300 বছর আগের পুরনো কলসি, পাশে কুয়ো আছে। আগে 300 বছর আগে জলের সিস্টেম কুয়ো থেকে কলসিতে ছিল এবং হাত মুখ দিয়ে উজু করে যখন ভেতরে নামাজ হতো তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদির সামিয়ানা বানানো হতো। এবার সমাধি দেখবেন, চলুন। সমাধি যদি কারোর যাওয়ার ইচ্ছা হয় এইখান থেকে গিয়ে ভেতরে গিয়ে দেখা হবে। সমাধির লম্বা আছে 8 ফুট, চওড়া আছে 4.5 ফুট। আর সুজাউদ্দিনের হাইট ছিল 6 ফুটের উপরে, মানে 6 এটা নবাব সুজাউদ্দিনের সমাধি। এখানে সমাধির লম্বা আছে 8 ফুট, চওড়া আছে 4.5 ফুট এবং সুজাউদ্দিনের হাইট ছিল 6 ফুটের উপরে। আর এখানে ফার্সি ল্যাঙ্গুয়েজে ওটাই লেখা আছে যেখানে নবাব সুজাউদ্দিনের নির্মিত সমাধি, বুঝতে পারলেন? এটাই লেখা আছে এখানে। সমাধি পরে হয়েছে, এটা আগে স্কেচ ছিল। সুফি চর্চা হতো, আধ্যাত্মিক চর্চা হতো। হ্যাঁ, আমরা দেখে নিলাম পুরো জায়গাটা। ঐতিহাসিক স্থান আজ পড়ন্ত বেলা, এখন ঘড়িতে প্রায় 4:15 বাজতে চলেছে।
আমরা অনেক কিছুই জানলাম, আজ অনেক কিছুই বুঝলাম, বিভিন্ন জিনিসগুলো দেখলাম। আর সারাদিনটা খুব ভালো লাগলো। আজ 6ই ফেব্রুয়ারি। বলুন এবার। মাজার শরীফ এটা আপনারা দেখুন গিয়ে মানে ওনাকে চাদর দিয়ে ধূপবাতি দিয়ে গোলাপ জল ছিটিয়ে মানে সম্বর্ধনা দেওয়া হয় প্রত্যেক সকাল সন্ধ্যা। কারণ ইনি পীর, ইনার মুখের বাক্য হচ্ছে সিদ্ধ, মানে যেটা বলে দিবে সেটা হয়ে যাবে। কিন্তু এই দরবারে মানত করে অনেকে এসে হযরত শাহফুদ্দিন রহমত আলী, যিনি বাগদাদ থেকে আগমন করেছিলেন। আর এই বাবার উদ্দেশ্যে এখানে চৈত্র মাসের 3 তারিখ থেকে 6 দিন ব্যাপী একটা বিরাট অরুষ ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়, যেখানে বাউল, কাওয়ালি, সুফি সং, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, বাইরে স্টেজ আছে দেখতে পেলেন, ওই স্টেজে দেওয়া হয়। আর এই পুরো বাগানটা নিয়ে মেলাটা বসে। আর এখানে মেলাটাতে 5 লক্ষ টাকা খরচা হয়। এই মেলায় মানে বড় বড় শিল্পীরা আসে। এবার আসছে হরিয়ানা থেকে নেহা নাচ কাওয়ালা, মানে নেহা নাচ বলে একজন শিল্পী আছেন, 1 লাখ টাকায় বুকিং হয়েছে। সামনে 1 মাস পরেই প্রোগ্রাম হয়। মানে এটা হচ্ছে বলুন। এটা হচ্ছে আপনার যেটা বললাম যে ভাস্কর পণ্ডিতের শাখা সংগঠন, পরবর্তী জেনারেশন করে গেছে এটা। আচ্ছা ওনার নাম হচ্ছে রঙ্গনাথ পণ্ডিত। 1226 বঙ্গাব্দে শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। আচ্ছা মানে এই মসজিদের 100 বছর পরে হয়েছে এটা। 1725 থেকে 39-এর মধ্যে পাক। আর এটা হচ্ছে আপনার 1226 বঙ্গাব্দ। আর এখন 1400 কত চলছে, 1400 কত খ্রিস্টাব্দ চলছে তো দেখি এখন। হ্যাঁ 1400 কত 26। হ্যাঁ হ্যাঁ এরকমই চলছে। এইটা এটা খোলা খোলে বাবা। ওই দিকে হ্যাঁ 6 বছর। মুর্শিদাবাদের নবাবের মানে নবাব বলতে গেলে তো দুটো প্রতিষ্ঠিত নবাবকে পাওয়া যায়। একটা হচ্ছে এটা তো পণ্ডিত। হ্যাঁ এটা পণ্ডিত। হ্যাঁ পণ্ডিত এটা কি জগন্নাথ এটা নাথ, রঙ্গনাথ পণ্ডিত, মহারাষ্ট্র। রঙ্গনাথ পণ্ডিত মহারাষ্ট্র।